স্বাগত জানাচ্ছি বিরতির রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। বিচার শেষ হওয়ার আগেই ২ আসামির ফাঁসি কার্যকর, শুনানি শেষ হয়নি আপিল বিভাগে। মৃত্যু হত্যায় বাবুল আক্তারের মামলার চূড়ান্ত প্রতিবেদন খারিজ, আবারও তদন্তের নির্দেশ। রংপুরে পুলিশের অভিযানে মৃত্যু তদন্তে কমিটি, ১১ই নভেম্বরের মধ্যে দেয়া হবে প্রতিবেদন। জেল হত্যার কুশীলবদের খুঁজতে কমিশন গঠনের চিন্তা, পলাতক খুনিদের গ্রেপ্তারের আশ্বাস। টিসিবি ট্রাকেও তেল ডালের দাম বাড়ায় ক্ষোভ, বাজারের সঙ্গে সমন্বয়ের দাবি কর্তৃপক্ষের। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। গাজীপুরের শ্রীপুরে আজিজ কেমিক্যাল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সেখানে আছেন সহকর্মী আবুল হাসান। আবুল, আগুন নেভানোর কাজ কোন পর্যায়ে আর আগুনের কি অবস্থা, সেখানে কি দেখছেন আপনি? আপনি সেখানে পৌঁছেছেন ইতোমধ্যে? আপনি জানেন যে আজ সন্ধ্যা 7:30টার দিকে শ্রীপুর উপজেলার মুলাত এলাকায় আজিজ কেমিক্যাল কারখানার যে গুদাম, সেখানে আগুনের সূত্রপাত হয় এবং এখন ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এখানে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে এবং তারা প্রাণান্তকরভাবে চেষ্টা করে যাচ্ছেন আগুন নেভানোর জন্য। ইতিমধ্যে ফায়ার সার্ভিস সহ স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের লোকজন কারখানার এসে ভিড় করেছেন এবং আমরা যতদূর খবর নিয়ে জেনেছি যে এই কারখানার যারা শ্রমিক ছিলেন তারা ইতিমধ্যে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন এবং এই ব্যাপারে আসলে বিস্তারিত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আমরা যদি আগুনের যে লেলিহান শিখাটি সেটি দেখাতে চাই। এখানে কিন্তু দেখেন কেমিক্যালের যে গুদাম ছিল সেখানে আগুনের সূত্রপাত হয় এবং এই আগুন কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে গেছে এবং এখন পর্যন্ত সেই আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু এখনো জ্বলছে। বলা চলে যে ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের যে ব্যাপকতা সেটি কিন্তু এখনো রয়েছে এবং ফায়ার সার্ভিস যেটি বলছেন যে এই আগুন কেমিক্যাল থাকার কারণে তাদের নিয়ন্ত্রণে আনতে বেশ ব্যাগ পেতে হচ্ছে। আপনি জানেন যে কেমিক্যালের আগুন সাধারণ যে আগুন সেই তুলনায় অনেক দাহ্য থাকে এবং জানতে চাই, এই যে কারখানাটি যেখানে অবস্থিত তার আশেপাশে বাড়িঘর আছে কিনা, জনবসতি আছে কিনা, আশপাশের ভবনগুলো ঝুঁকিতে আছে কিনা, ফায়ার সার্ভিস কি বলছে? আমি নিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলেছিলাম এবং পুলিশ প্রশাসন এরই মধ্যে কিন্তু কারখানার আশেপাশের এলাকা থেকে লোকজনকে কিছুটা দূরত্বে রেখে দিয়েছেন এবং ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। তবে দাহ্য পদার্থ থাকার কারণে এটি কখন আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বা আরো কোনো ভবনে ছড়িয়ে পড়বেন কিনা এই বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা কোনো বক্তব্য এখন পর্যন্ত পাইনি। তারা শুধুমাত্র আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন এবং তারা সেই চেষ্টা করে যাচ্ছেন। ইতিমধ্যে গাজীপুর এবং শ্রীপুর ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং তারা আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন এবং তারা এখন কিন্তু আগুন নেভানোর কাজটি করে যাচ্ছেন এবং আমরা যেটি দেখেছি যে এই আগুনের কারণে কিন্তু ইতিমধ্যে পুরো এলাকায় বৈদ্যুতিক যে সংযোগ ছিল সেটি বিচ্ছিন্ন করা হয়েছে। পুরো অন্ধকার কিন্তু কারখানার আশেপাশে এবং বাসা বাড়িগুলোতে একটা ভীতিকর পরিবেশ কিন্তু এখানে রয়েছে এবং মানুষজন, উৎসুক জনতা আমি দেখেছি, শত শত মানুষ কিন্তু কারখানার ফটকের সামনে অপেক্ষা করছে। তবে মৃত্যু বা হতাহতের খবর কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত করে পাইনি। আপনি জানেন যে এই কারখানায় গত 11 ফেব্রুয়ারি আগে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সেখানে 3 জন মানুষ কিন্তু মারা গেছিল এবং 10 জনের মতন আহত হয়েছিল। তো এখন ফায়ার সার্ভিস আসলে আবুল হাসান, আপনি বলছিলেন যে এই কারখানায় কিছুদিন আগে ফেব্রুয়ারিতে একটি অগ্নিকাণ্ডে আরো কিছু লোক মারা যায়, তারপরে কারখানা কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিয়েছিল? অগ্নি নির্বাপক সেই সময় একটা তদন্ত কমিটি হওয়ার কথা, সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? তারপরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল কিনা? আবারও আগুন দেখতে পাচ্ছি আমরা।
আমরা এই ঘটনার পরপরই কিন্তু জেলা প্রশাসন থেকে 5 সদস্যের একটি তদন্ত টিম করেছিল, কিন্তু তাদের যে সুপারিশমালা সেটি আসলে বাস্তবায়ন তেমন হয়নি বলে কিন্তু আজকের যে আগুনের সূত্রপাত হয়েছে এবং এই আগুন কিন্তু আজও জ্বলছে। এবং স্থানীয় লোকজন যেটি অভিযোগ করছেন যে এই কারখানার যে সেফটি ব্যবস্থা সেটি অপ্রতুল এবং এই কারণে বারবার এই কারখানাতে অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটে চলছে এবং প্রাণহানির ঘটনা ঘটছে। তবে এখন পর্যন্ত আমরা মালিক পক্ষের সাথে এই বিষয়টি নিয়ে যোগাযোগ করতে পারিনি বা তাদের কোনো বক্তব্য আমরা পাইনি। শুধু ফায়ার সার্ভিসের সাথে কথা বলছিলাম, স্থানীয় জনতা যেটি জানিয়েছেন সেই আলোকে আমরা এখানে বলতে পারি যে এই কারখানার যে নিরাপত্তা ব্যবস্থা ছিল, অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল, সেগুলো না থাকার কারণে কিন্তু এখানে বারবার এই অগ্নিকাণ্ডের এই কারখানাতে অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটে চলছে এবং প্রাণহানির ঘটনা ঘটছে। তবে এখন পর্যন্ত আমরা মালিক পক্ষের সাথে এই বিষয়টি নিয়ে যোগাযোগ করতে পারিনি বা তাদের কোনো বক্তব্য আমরা পাইনি। শুধু ফায়ার সার্ভিসের সাথে কথা বলছিলাম, স্থানীয় জনতা যেটি জানিয়েছেন সেই আলোকে আমরা এখানে বলতে পারি যে এই কারখানার যে নিরাপত্তা ব্যবস্থা ছিল, অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল, সেগুলো না থাকার কারণে কিন্তু এখানে বারবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনা ঘটছে। যদিও এখন পর্যন্ত এই কারখানায় কোনো লোক আটকে আছে কিনা বা কোনো ভিতরে শ্রমিক রয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিস আমাদের কোনো নিশ্চিত তথ্য দিতে পারেনি এবং এই বিষয়টি নিয়ে আসলে আমরা পরের বুলেটিনে হয়তো জানাতে পারবো বিস্তারিত। ওকে, ধন্যবাদ আবুল হাসান আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপিল নিষ্পত্তির 4 বছর আগে 2 আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। চুয়াডাঙ্গার এক হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া মকিম এবং ঝরুর দণ্ড কার্যকর হয়েছে আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই। এই ঘটনায় আগামী সপ্তাহে আপিল শুনানি হবে সর্বোচ্চ আদালতে। 1994 সালের 28 জুন চুয়াডাঙ্গায় হত্যা করা হয় ইউপি মেম্বার মনোয়ার হোসেনকে। এ ঘটনায় 2008 সালের 17 এপ্রিল মকিম ঝরু সহ 3 জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। 2013 সালে মকিম ও ঝরুর ফাঁসি বহাল রাখে হাইকোর্ট। এরপর আপিল করে 2 আসামির স্বজনরা। এর পরবর্তীতে হাইকোর্টের ডেথ রেফারেন্সের মামলা শুনানির পরবর্তীতে 2 জনের ডেথ সেন্টেন্স কনফার্ম করবে, আর তাদের নাম হলো মকিম এবং ঝরু। পরবর্তীতে আমরা মকিমের পক্ষে ক্রিমিনাল আপিল 111/2013 এটা মহামান্য অ্যাপিলেট ডিভিশনে ফাইল করি। 3রা নভেম্বর মামলাটি শুনানির জন্য আসে আপিল বিভাগের কার্যতালিকায়। এরপর আসামির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন আইনজীবী হুমায়ুন কবির। তিনি বলছেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে 2017 সালেই ফাঁসি কার্যকর হয়েছে 2 আসামির। গত সপ্তাহে মামলা প্রথম লিস্টে আসে। যোগাযোগ করার পরে জানতে পারি যে প্রায় 4 বছর আগেই তাদের ফাঁসি কার্যকর হয়ে গেছে। লুপহোলস আছে যে ভবিষ্যতে এমন ঘটনা যেন বাংলাদেশে না ঘটে, এই জন্যই আমরা চাই আর কি। আপিল বিভাগে আগামী সপ্তাহে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি হবে। তাতেই 2 আসামির ক্ষেত্রে বিচারিক ব্যত্যয় হয়েছে কিনা তা স্পষ্ট হবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে মৃত্যু হত্যা মামলায় তার স্বামী পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের করা প্রথম মামলার চূড়ান্ত প্রতিবেদন খারিজ করে আবারও তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি বাবুল আক্তারের নারাজি আবেদনও খারিজ হয়েছে। চট্টগ্রাম মহানগর 6ষ্ঠ আদালতের বিচারক মেহনাজ রহমান এই আদেশ দেন। বাবুল আক্তারের আইনজীবী জানিয়েছেন, এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে 2016 সালের 6 মে যে মামলাটি করেন তাতে 2 আসামির 164 ধারায় জবানবন্দির ভিত্তিতে চূড়ান্ত প্রতিবেদন দেয়া আইনসম্মত হয়নি বলে তারা মনে করেন। সেজন্য চূড়ান্ত প্রতিবেদনের ব্যাপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন। আদালত নারাজি আবেদনের সাড়া না দিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন খারিজ করে দিয়েছেন। এখন বাবুল আক্তারের করা মামলা এবং মৃত্যুর বাবার করা 2 মামলার কার্যক্রম চলবে। পুরনো মামলায় আবারও তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। আদেশ দিয়েছেন যে পিবিআই যে প্রতিবেদনটা দিয়েছে 170 রিপোর্ট দিয়েছে সেটা গ্রহণ করেন নাই, সেটা খারিজ করেছেন। মামলাটি তদন্ত চলবে বলে বলেছেন এবং বাবুল আক্তার যে নারাজি দিয়েছে সেটাও নামঞ্জুর করেছেন। ইনফ্যাক্ট নামঞ্জুর করলো আমাদের ডিজায়ারে ছিল, আমাদের বক্তব্য ছিল যে মামলাটা সুষ্ঠু তদন্তের জন্য বাবুল আক্তার যে মামলার বাদী সেই মামলাটা যাতে পুনঃ তদন্তে পাঠানো হয়। রংপুরের হারাগাছ থানা পুলিশের অভিযানে তাজুল ইসলামের মৃত্যুর ঘটনায় একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির তদন্ত প্রতিবেদন আগামী 11 নভেম্বরের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামী 15 নভেম্বর তদন্ত প্রতিবেদনের উপর শুনানির দিন ঠিক করা হয়। এর আগে সকালে আদালতে মৃত তাজুল ইসলামের সুরত হালের প্রতিবেদন জমা দেয় পুলিশ। প্রতিবেদনে তাজুল ইসলামের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে উল্লেখ করা হয়। পাশাপাশি ওই ব্যক্তির কাছে 5 গ্রাম হেরোইন পাওয়া গিয়েছিল বলেও জানানো হয়। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী রংপুরের ঘটনাটি আদালতের নজরে আনেন। পরে আদালত ওই ঘটনায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান। সাবেক হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে শুরু হলো মামলার বিচার কার্যক্রম। গত 3 এপ্রিল সোনারগাঁয়ের একটি রিসোর্টে এক নারীসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন মামুনুল। পরে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্ট ভাঙচুর করে তাকে উদ্ধার করে। ওই দিন সাথে থাকা নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন মামুনুল। 30 এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন সেই নারী। মামুনুল হকের উপস্থিতিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। তবে এ সময়ে মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন না। কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল সহ 4 আসামির তৃতীয় দফায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া মন্দিরে হামলা ভাঙচুরের মামলায় 17 জনকে 5 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এই আদেশ দিয়েছেন। দ্বিতীয় দফায় 5 দিনের রিমান্ড শেষে ইকবাল হোসেন সহ 4 জনকে দুপুরে আদালতে হাজির করা হয়। অধিক তদন্তের জন্য তৃতীয় দফায় আবারও 5 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিন মঞ্জুর করে আদালত। তবে আসামিদের এখনই রিমান্ডে না নিয়ে আরও সময়ের আবেদন করে সিআইডি। আদালত তা বাতিল করে এ মামলায় সন্ত্রাস দমন ও বিশেষ ক্ষমতা আইনের ধারা যুক্ত করার আদেশ দেয়। সময়ের আবেদন করেছেন, কিন্তু আদালত সেই 20 কার্য দিবসের আবেদন বাতিল করেছেন। আজকে থেকে তাদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং আজকে থেকে 3 দিন রিমান্ড নেওয়ার জন্য আদেশ দিয়েছেন। যদি তাদের এতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। রিমান্ডে না নেয়ায় অভিযুক্তদের কারাগারে পাঠানো হয়েছে। 2 বার জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য বিশ্লেষণের পরই তাদের আবারও জিজ্ঞাসাবাদে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে সিআইডি। তাদের কাছ থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য যাচাই বাছাই করা হচ্ছে ম্যানুয়ালি এবং টেকনোলজিক্যালি। এই তথ্যাবলী যাচাই বাছাই শেষ না হওয়া পর্যন্ত আমরা আর ফার্দার রিমান্ডে নিচ্ছি না, তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে। এদিকে নগরীর ঠাকুরপাড়ায় কালী মন্দিরে হামলা ও ভাঙচুর মামলায় 17 আসামির 7 দিন করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এই মন্দির ভাঙচুরের মামলায় 18 জনকে রিমান্ডের জন্য উপস্থাপন করা হয়েছিল। একজন শিশু ছিল, ও রিমান্ডের জন্য উপস্থাপিত হয় নাই। 17 জনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়েছে, তার ভিতরে 17 জনের 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর হয়েছে। পূজা মণ্ডপে কোরআন রেখে ধর্ম অবমাননা ও সহিংসতার ঘটনায় কুমিল্লায় 12টি মামলায় গ্রেপ্তার হয়েছেন 92 জন। এর মধ্যে 5 মামলা সিআইডি, 5টি পিবিআই এবং 2টির তদন্ত করছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গত 2.5 বছরে দুর্নীতিবাজদের 450 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সময়ে 2100 কোটি টাকার সম্পদ ক্রোক এবং অবরুদ্ধ করা হয়েছে। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান। দুদক সচিব বলেন, অবৈধ পথে অর্জিত সম্পদ যাতে ব্যবহার করা না যায় সেদিকে নজর রাখা হচ্ছে। এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন ও তার স্ত্রীর 2টি বাড়ি ও একটি কমার্শিয়াল স্পেস, চট্টগ্রামের পটিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রেফায়েতুল্লাহ চৌধুরীর একটি ফ্ল্যাট এবং কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাসের একটি 6তলা বাড়ি, একটি সেমি পাকা ঘর, 2টি গাড়ি এবং একটি ফ্ল্যাট উল্লেখযোগ্য। এছাড়া দেশের বাইরে কানাডায় 11টি, অস্ট্রেলিয়ায় 23টি, সিঙ্গাপুরে 5টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এসব অস্থাবর সম্পদের মূল্য 1167 কোটি 7,15,608 টাকা। এবং এই সম্পদের জন্য আদালত বিভিন্ন সময় বিভিন্ন জনকে রিসিভার নিয়োগ করে, তারা এটা দেখভাল করে।
এবং মামলা শেষ হইলে এই সম্পদের যদি যিনি অভিযুক্ত থাকেন তার পক্ষে যদি রায় হয় তাহলে অনেক সময় তিনি ফিরে পান, আর যদি না হয় তাহলে এগুলো জরিমানা এবং এগুলো মামলার হয়ে যায়, মানে কি বলে, বাজেয়াপ্ত হয়ে যায়। ইউপি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাল বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সহিংসতা এবং প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন তারা। ধারণা করা হচ্ছে 11 নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে কঠোর হওয়ার সিদ্ধান্ত আসতে পারে। প্রথম ধাপে 364 ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। ভোটের দিন বিভিন্ন এলাকায় সংঘর্ষ হয়েছে, মারা গেছে অন্তত 3 জন। 11 নভেম্বর দ্বিতীয় ধাপে 848 এবং 28 নভেম্বর তৃতীয় ধাপে 1006টি ইউনিয়নে ভোট। ভোটের আগে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিন সহিংসতার ঘটনা ঘটছে। এখন পর্যন্ত কমপক্ষে 15 জন মারা গেছে। ফলে নির্বাচনী এলাকার ভোটাররা রয়েছে আতঙ্কে। ইলেকশনে নৌকার বিরুদ্ধে দাঁড়াচ্ছে অপরাধেটাই। উনি এখন জোর করে হয়তো এখানে মারপিট করে হলো সবকিছু দখল করে পাশ করবা যাচ্ছে। সুষ্ঠুভাবে ভোট গণনা এবং ভোট দেওয়া হয়, এই জন্য আমরা আপনাদের উপর নির্দেশ জানাচ্ছি। শান্তিপূর্ণ সবাই বসবাস করুক, এটা আমি চাই। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যে কোনো মূল্যে জিততে হবে এমন মানসিকতার কারণে বাড়ছে সহিংসতা। এখন নির্বাচনটা জনসেবার পরিবর্তে নির্বাচনটা হয়ে যাচ্ছে যে আমি ক্ষমতাশালী হব, আমার কাছে লোকজন আসবে এবং আমি যে সমস্ত সরকারি কার্যক্রম থাকবে সেখান থেকে লাভবান হব। সেই কারণে সকলেই নির্বাচিত হতে চান, কেউ কাউকে ছাড় দিতে চান না। এই কারণেই এই সংঘাত বেড়ে গেছে। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার সহ 5 কমিশনার বৈঠকে বসছে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে। নির্বাচনের ব্যাপারে মাঠ পর্যায়ে কী ধরনের ইনস্ট্রাকশন দেওয়া দরকার সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা শুরু করেছি। আমরা আশা করি যে 4 তারিখে আমরা একটা মিটিংয়ে এটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। নির্বাচনের পরিবেশ যাতে নিয়ন্ত্রণে থাকে সে লক্ষ্যে মঙ্গলবার মাঠ প্রশাসনের সঙ্গেও বৈঠক করেছে কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন ইস্যুতে বিএনপি কোনো সংলাপ চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের দাবি আদায় করার হুঁশিয়ারিও দেন তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনা সভায় খন্দকার মোশাররফ অভিযোগ করেন, ক্ষমতা ধরে রাখতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আওয়ামী লীগ। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনাই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলে জানান বিএনপি নেতারা। যদি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার না হয়, এদেশে সুষ্ঠু নির্বাচন হবে না, আর বিএনপি সহ গণতান্ত্রিক দেশপ্রেমিক দলগুলো সেই নির্বাচনে যাবে না। আপনাদেরকে সংলাপে কেউ ডাকে নাই, আমরাও সংলাপে যাব না। আমরা তো এক কথাই বলে দিলাম যে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার না হলে আমরা নির্বাচনে যাব না। এখানে তো সংলাপের প্রশ্ন আসে না। বিএনপিকে কেউ সংলাপে ডাকছে না, দলটির নেতারা নিজেরাই সংলাপের কথা ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবসের আলোচনা সভায় কেন্দ্রীয় নেতারা বলেছেন, নির্বাচন কারোর জন্য অপেক্ষা করবে না, বিএনপি এলো কি এলো না সেটি কোনো বিষয় নয়। তারা অভিযোগ করেছেন, ৭১-এর পরাজিত সাম্প্রদায়িক অপশক্তি বিষ বাষ্প ছড়িয়ে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। সাম্প্রদায়িক গোষ্ঠীর এসব ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। আমরা নাকি দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে সব ফাইল আমরা গায়েব করে দিচ্ছি। আমি রিজভিকে বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কোনোদিন দেশ ছেড়ে পালিয়ে যায় নাই, কাজে আপনাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। পালিয়ে আপনারা যান, মুচুলিকা দিয়ে চলে যান। হত্যা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে বিদায় আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তাদের প্রথম সারির নেতারা নির্বাচনে না যাওয়ার কথা বলেন, আলোচনা না করার কথা বলেন। তবে বাংলাদেশে অতীতে যেমন কারো জন্য নির্বাচন থেমে থাকেনি, ভবিষ্যতেও কারো জন্য নির্বাচন থেমে থাকবে না।
1975 সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় চার নেতা। সেদিন পাশের সেলে থাকা বন্দী এবং ইতিহাসবিদেরা মনে করেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নেতৃত্ব শূন্য করতেই এই হত্যাকাণ্ড। বিচার নিয়ে অসন্তোষ জানিয়ে নেপথ্যের খলনায়কদের ভূমিকা উন্মোচনের জোর দাবি জানিয়েছেন তারা। 1975 সালের 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও AHM কামারুজ্জামানের স্থান হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার। তাদের সঙ্গে বন্দী হন খুনি চক্রের সরকারের যোগ না দেয়া আরও অনেক রাজনীতিক সহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা। বন্দী অবস্থায় নানা গুজব ও অনিশ্চয়তার মাঝে দিন কাটতে থাকে তাদের। কারো কারো চলতে থাকে বিচারও। বঙ্গবন্ধু হত্যার মাত্র 2.5 মাসের মাথায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঘটে পৃথিবীর ইতিহাসের নজিরবিহীন এক হত্যাকাণ্ড। 1975 সালের 3রা নভেম্বরের বিভীষিকাময় সেই রাতের কথা শোনালেন পাশের সেলে থাকা দুজন বন্দী। রাত 3টা থেকে পাগলা ঘন্টা শুরু হলো। আমি কিছু লোকের পদধ্বনি পেলাম। 2 নম্বর রুম থেকে কামারুজ্জামান সাহেবকে নিয়ে আসলেন, আর 3 নম্বর রুম থেকে মনসুর আলী সাহেবকে নিয়ে আসলেন। তাদের 4 জনকে ওই একই রুমে রাখলেন। লক আপটা খোলা রেখে ওনারা চলে গেলেন। এখানে বসা, এখান থেকে ঢুকেই এক লগে তোমার এই 5, 7, 6, 7 জনে ব্রাশ ফায়ার করছে। মানে একটা রুমে অটোমেটিক হাতিয়ার, হ্যাঁ, 36 জন গুলি থাকে একটা, এরকম 4-5টা গান যদি একলা ওপেন করে কত গুলি বাড়িয়েছে। মানে পুরা মনে আমাদের মনে হলো তখন পুরো বিল্ডিং ভেঙে পড়ছে বোধ। জেল হত্যার বিচারে খুশি নন তাদের কেউই। বিচারও সম্পূর্ণ হয়নি। যে লোকগুলো সরাসরি আপনার এই মার্ডারে পার্টিসিপেট করছে তাদের বিচার হয়েছে, নেপথ্যে মানুষ ছিল না। যাদের ইশারায়, যাদের সরাসরি নির্দেশনায় কাজগুলো হয়েছে তারা কিন্তু পর্দার অন্তরালী রয়ে গেছে। তাদেরকে যেইভাবে হোক, ট্রাইব্যুনাল করে হোক, যে কোনো পন্থায় হোক, খুঁজে বের করে তাদের কিন্তু সর্বোচ্চ শাস্তির আমি এখন দাবি করি। ইতিহাসবিদ বলছেন কাপুরুষোচিত এই হত্যার উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের লক্ষ্যকে স্তব্ধ করে দেয়া। তারা বুঝেছিল যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলে বঙ্গবন্ধুর নেতৃত্ব, বংশানুক্রমিক নেতৃত্ব নির্মূল করা সম্ভব, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব নির্মূল করা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত এই 4 জাতীয় নেতাকে হত্যা করা হয়। ইতিহাসের সত্য সংরক্ষণের বৃহত্তর স্বার্থেই জেল হত্যার পূর্বাপর বিস্তারিত তুলে ধরা জরুরি বলে মনে করেন ঘটনার সাক্ষী ও ইতিহাসবিদরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দণ্ডিতদের দণ্ড কার্যকরের পর জেল হত্যার নেপথ্যের খলনায়কদের ভূমিকা উন্মোচনে কমিশন গঠন করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আশ্বাস দিয়েছেন পলাতক 10 খুনিকে গ্রেপ্তারের। সকালে জেল হত্যা দিবসে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে বুধবার সকাল 8:30টার দিকে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে ধানমন্ডি 32 নম্বরে যান ওবায়দুল কাদের। প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান তারা। এর পরপরই দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জেল হত্যা দিবস নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আগে হত্যাকাণ্ডের সাথে 10 জন তো বিদেশি আছে, দণ্ডিত 10 জন। এই হত্যাকাণ্ডের বিচার যাদের করা হয়েছে সেটা কার্যকর হোক, তারপরে অন্য কিছু ভাবা যাবে। এরপর নেতারা যান বনানী কবরস্থানে, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন জাতীয় 4 নেতার 3 জন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ ও ক্যাপ্টেন এম মনসুর আলী। আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শ্রদ্ধায় ফুলে ফুলে ছেয়ে যায় জাতীয় নেতাদের সমাধি। অপরদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে 4 নেতার স্মৃতিবিজড়িত সেল পরিদর্শন ও শ্রদ্ধা নিবেদন করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনিও কথা বলেন জেল হত্যার খুনিদের প্রসঙ্গে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, আংশিক বিচার রায় কার্যকর হয়েছে এবং বাকি আসামিদেরও আমরা খুঁজে বেড়াচ্ছি। তাদেরকে যখনই আমরা আমাদের আওতায় পাবো তখনই এই ফাঁসির রায় কার্যকর হবে। এই জেল হত্যার ব্যাপারেও আমরা এই রায় কার্যকরের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি।
জাতীয় চার নেতার বিষয়ে নতুন প্রজন্মকে জানাতে তাগিদ দেন তাজউদ্দিন আহমদের পুত্র তানজিম আহমদ সোহেল তাজ। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বই পুস্তকে যদি আমরা তাদের জীবনীটাকে সুন্দরভাবে তুলে ধরতে পারতাম, তাহলে আমি মনে করি, আমরা বিশ্বাস করি যে নতুন প্রজন্ম ইন্সপায়ার্ড হতো এবং ভবিষ্যৎ একটি সুন্দর সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারবো। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু উদ্বাস্তুদের দায়িত্ব ভাগ করে নেয়ার জন্য পুরো বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কটল্যান্ডের পার্লামেন্ট কল ফর ক্লাইমেট প্রসপারিটি অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আর 1 মিটার বাড়লেই বাস্তুচ্যুত হবে বাংলাদেশের লাখ লাখ মানুষ। জাতিসংঘ জলবায়ু সম্মেলন উপলক্ষে স্কটল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লাইমেট ভালনারেবল ফোরাম সিভিএফ বা ভুক্তভোগী দেশগুলোর প্রেসিডেন্ট হিসেবেও স্কটল্যান্ডে কয়েকটি সাইডলাইন বৈঠকে যোগ দেন। মঙ্গলবার দেশটির পার্লামেন্ট ভবনে কল ফর ক্লাইমেট প্রসপারিটি শীর্ষক বিশেষ সেশনে প্রধান বক্তা হিসেবে যোগ দেন শেখ হাসিনা। স্কটিশ পার্লামেন্ট কমিটি কক্ষে আয়োজনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এরই মধ্যে 60 লাখ মানুষ জলবায়ু সংকটে বাস্তুচ্যুত হয়েছে। অতিরিক্ত আরও 11 লাখ রোহিঙ্গার ভার বইতে হচ্ছে। এ সমস্যার মোকাবিলা করা আরও কঠিন করে তুলেছে কোভিড-19 মহামারী। গ্লাসগোতে বিশ্বনেতারা জড়ো হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবগুলির চ্যালেঞ্জ এবং ঝুঁকি মোকাবেলায় পদক্ষেপ নিতে। তবে কোনো দেশই এককভাবে তা প্রতিরোধ করতে সক্ষম নয়। উষ্ণতা বৃদ্ধিসহ প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের লাখ লাখ মানুষের জীবন ও জীবিকার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বাংলাদেশের জন্য একটি মারাত্মক হুমকি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 1 মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের উপকূলীয় এলাকার লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হবে। এর আগে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত 48 দেশের জোট সিভিএফ এর সংলাপে শেখ হাসিনা অভিযোগ করেন, কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুত তহবিল না দেয়ায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দরিদ্র দেশগুলোকে অসহায় অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর বিপদ বাড়াচ্ছে বড় দেশগুলো। কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো প্রতিশ্রুত তহবিল না দেয়ায় গরিব দেশগুলোকে অসহায় অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। সেই কারণে অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়ে আমরা সিভিএফ সদস্যরা প্রতিবছর মোট $500 বিলিয়ন অর্থ দেওয়ার জন্য উন্নত দেশগুলোর প্রতি দাবি জানাচ্ছি। অনুষ্ঠানে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং মেয়ে সিভিএফ এর থিমেটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় সময় বিকেলে COP26 এর সম্মেলন স্থলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মহামারীতে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবও দেখা দিয়েছে বলে জানিয়েছেন ক্লাইমেট ভালনারেবল ফোরাম সিভিএফ দূত সাইমা ওয়াজেদ পুতুল। মঙ্গলবার স্কটিশ পার্লামেন্টে জলবায়ু বিষয়ক এক সাইডলাইন বৈঠকে এইসব কথা জানিয়েছেন তিনি। কোভিড-19 মহামারীর সময় স্বাস্থ্যগত ও মানসিক স্বাস্থ্য নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, এ সময় জনস্বাস্থ্য নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে বিশ্বের অনেক দেশ। এই সমস্যা মোকাবেলা ও উত্তরণে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশে করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 5 এবং নারী 2 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,880 জনের। 833টি ল্যাবে 24 ঘন্টায় 19,523 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 256 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.31%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,70,238 জনে। সুস্থ হয়েছেন আরও 237 জন। এ নিয়ে মোট সুস্থ 15,34,073 জন। এ পর্যায়ে থাকছে খেলার খবর, জানাচ্ছি শিরোনামগুলো। বিশ্বকাপে কাল বাংলাদেশের শেষ ম্যাচ। অজিবধের স্বস্তি নিয়ে ফেরার প্রত্যয়, একাদশে ফিরতে পারেন মুস্তাফিজ সোহান। এবং রোহিত রাহুলের ব্যাটে বড় সংগ্রহের পথে ভারত।
বোলিং আফগানদের স্কটল্যান্ডকে হারিয়ে সেমির লড়াইয়ে এগিয়ে নিউজিল্যান্ড। এবারে টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ সান্ত্বনার জয়ের খোঁজ টাইগারদের। অন্যদিকে সেমির লড়াইয়ে এগিয়ে যেতে অ্যাস্টন এগারের লক্ষ্য বড় জয়, তবে কন্ডিশন উইকেট বিবেচনায় কাজটা সহজ হবে বলছেন টাইগার্স পিচ কোচ রঙ্গনা হেরাত। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল বিকেল 4টায়। That should be it. It was pitched up to him. And the field was up, so David Miller. শেষ ভালো যার সব ভালো তার, সেই কাজটা করতে পারবে কি বাংলাদেশ দল, নাকি আরও একটা হারের তিক্ততা নিয়ে দেশে ফিরতে হবে? সাম্প্রতিক পারফরম্যান্স, পরিসংখ্যান অথবা দলের অবস্থা কোনো কিছুই আশা দিচ্ছে না টিম টাইগার্সকে। বিশ্রাম ম্যাচের আগে অথবা পরের দিন বাংলাদেশের কাছে বিশ্রামটা হয়ে দাঁড়িয়েছে নিয়মিত বিষয়। হোটেলবন্দি থেকেছে দল, আইসিসি সংবাদ সম্মেলনও করেছে অনলাইনে। হারার আগেই যেন হেরে যাচ্ছে টিম টাইগার্স, তার প্রভাবও দেখা যাচ্ছে মাঠে। টিম কম্বিনেশনের অভাব, ম্যাচ জয়ের ক্ষুধাও যেন উধাও। সাকিব মুস্তাফিজকে ছাড়া দলের বাস্তব চিত্র ফুটে উঠেছে সাউথ আফ্রিকা ম্যাচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নও যেন দুঃস্বপ্ন এখন। তবুও আশা দিচ্ছে কিছুদিন আগে ঘরের মাঠে অজি বধের স্মৃতিগুলো। পরিবর্তিত কন্ডিশন, উইকেট, স্কোয়াডের বিপক্ষে কাজটা মোটেও সহজ হবে না। টুর্নামেন্টে স্পিনাররা ভালো করছে, যদিও আমাদের সবাই নিজের সেরাটা দিতে পারেনি। নাসুম মাহেদি ছাড়া পেসাররা ভালো করতে শুরু করেছে। শেষ ম্যাচটা সবাই ভালো করতে মুখিয়ে আছে। ওদের সাথে সিরিজ জেতার আত্মবিশ্বাস কাজে লাগাতে হবে। বাংলাদেশ সফরে 4-1 সিরিজ হারের তিক্ততা ভুলে গেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে সফল দলটি এখনও টি-20 বিশ্বকাপ জেতেনি। সেই পথে থাকতে বাংলাদেশকে হারাতেই হবে। পুরো শক্তির দল আর আমিরাতের কন্ডিশন অজিদের কিছুটা নির্ভর রাখছে। Probably the first time a lot of us had played in those conditions. বাংলাদেশের কন্ডিশন কঠিন ছিল, আমরা এবার ভালো শেপে আছি, ধারাবাহিক হতে চাই। আমার কাছে মনে হয় এখানকার কন্ডিশন, উইকেট একটু অন্যরকম। আমরা জিততে চাই, তবে বাংলাদেশও চ্যালেঞ্জ জানাতে পারবে। But it is very different now. টি-20 বিশ্বকাপের মঞ্চে কখনোই অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি বাংলাদেশ। 4 বারের মুখোমুখিতে সবগুলোতে বড় ব্যবধানে হার। দুপুরের ম্যাচে টস আর কন্ডিশন নিয়ে ভাবতে হচ্ছে দুই দলকে। সেখানে যে সুবিধা পাবে পেসাররা। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। মূল পর্বে সব ম্যাচ হেরে এখন শেষ ভালোর অপেক্ষায় মাহমুদুল্লাহ মুশফিকরা। নাসুম শামীমের জায়গায় একাদশে ফিরতে পারেন মুস্তাফিজ সোহান। পরিসংখ্যান, উইকেট, কন্ডিশন, একাদশ নির্বাচন বড় প্রভাব ফেলবে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জে। দুবাইয়ের ভেন্যুতে রান তাড়া করে জয়ের সম্ভাবনা বেশি। দিনের ম্যাচের দাপট থাকবে পেসারদের, সেখানে এগিয়ে অজিরাই। 2007 থেকে 2021 কেটে গেছে 14 বছর আর 7টা বিশ্বকাপ। সবগুলো আসরে চরম ব্যর্থ বাংলাদেশ। টানা সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে চূড়ান্ত পর্বে প্রথমবার জয়ের স্বপ্ন ছিল। অনেকে আবার দেখেছে সেমির স্বপ্ন। যা ইচ্ছে তাই পারফরমেন্সে তা হয়নি। শেষ একটা সুযোগ, শেষ সুযোগটা হাতছাড়া করলে জয়হীন থেকেই দেশে ফিরতে হবে। টাইগাররা হয়তো সবচেয়ে বেশি মিস করছে মিরপুরের উইকেট। কন্ডিশন, উইকেট পরিবর্তনের সাথে পারফরমেন্সেও আকাশ পাতাল পার্থক্য। আবুধাবি আর শারজা মিশনের পর অপেক্ষায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যেখানে চেস করা মানেই জয় অনেকটা নিশ্চিত। শেষ 9 ম্যাচের 8টাতেই চেস করা দল জিতেছে। টি-20তে অধিনায়কত্ব বড় একটা ফ্যাক্টর। বিশ্বকাপে সেই কাজটা ঠিকমতো করতে পারছেন না মাহমুদুল্লাহ। টাইগার ক্রিকেটে আলোচনা চলছে এবারের বিশ্বকাপের পর বড় পরিবর্তনের মধ্যে একটা হতে যাচ্ছে অধিনায়ক পরিবর্তন। তাই তো খারাপ করলে এটাই হতে পারে মাহমুদুল্লাহর অধীনে টাইগারদের শেষ ম্যাচ। সাউথ আফ্রিকার বিপক্ষের একাদশ থেকে আসতে পারে একাধিক পরিবর্তন। স্পিনার কমিয়ে মুস্তাফিজকে ফেরানোর সম্ভাবনা বেশি। সোহান ম্যাচ ফিটনেস ফিরে পেলে শামীমের জায়গায় দলে ঢুকতে পারেন। স্টার্ক, হ্যাজেলউড, কামিংসের সাথে জাম্পা, এই লাইন আপে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কাকে হারিয়েছে অজিরা। তাই তো অস্ট্রেলিয়া বধের স্বপ্ন তখনই সত্যি হবে যখন লিটন সৌম্যরা পেসারদের উপর তাণ্ডব চালাতে পারবেন।
মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এদিকে দুবাইয়ে নিউজিল্যান্ডের শক্ত পরীক্ষা নিয়েছে স্কটল্যান্ড। তবে নার্ভ ধরে রেখে 16 রানের জয়ে সেমির পথে এগিয়েছে উইলিয়ামসনের দল। আগে ব্যাট করে গাপটিলের নৈপুণ্যে 172 করে কিউইরা, জবাবে স্কটিশরা থামে 156 রানে। বিধ্বংসী 93 রানে ম্যাচ সেরা গাপটিল। দুবাইয়ে টস জিতলে বোলিং নিতে ভাবে না কোনো দল, স্কটল্যান্ডও একই পথে হেঁটেছে। নিউজিল্যান্ডের দুরন্ত শুরু থামে পঞ্চম ওভারে জোড়া ধাক্কায়। মিচেল উইলিয়ামসনকে তুলে সাফিয়ান শরীফের চমক, আর কনওয়েকে তৃতীয় বলে আটকে চাপ তৈরি করেন মার্ক ওয়াট। তাতে অবশ্য এতটুকু দমেনি মার্টিন গাপটিল। 35 বলে তুলেছেন 50। ফিলিপসের সাথে তার সেঞ্চুরি পার্টনারশিপে নিউজিল্যান্ডও পৌঁছেছে শক্ত অবস্থানে। নিজেও সেঞ্চুরির কাছে চলে যান। অতি গরম ক্লান্তি তাকে থামিয়েছে 90-এর ঘরে। 56 বলে 7 ছক্কা আর 6-4-এ গাপটিলের 93 ব্ল্যাক ক্যাপসকে দিয়েছে বড় সংগ্রহ। সাথে ফিলিপসের 33 যথেষ্ট কার্যকরী ছিল। 173-এর টার্গেটে স্কটল্যান্ড সাহসী জবাব দিয়েছে শুরু থেকেই, কিন্তু কোয়েটজার, মানসি, ক্রসদের ইনিংসগুলো বড় হয়নি, তাতে কমেছে সম্ভাবনা। সময়ের সাথে বেড়েছে আস্কিং রেট, স্কটল্যান্ডও চেষ্টা চালিয়ে গেছে। মাইকেল লিস্কের ক্যামিও ঠিকই চিন্তায় ফেলে দেয় কিউইদের। শেষ ওভারে কঠিন সমীকরণ অবশ্য মেলাতে পারেনি স্কটিশরা, তবে 16 রানের হারেও পাচ্ছে প্রশংসা। টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকলো নিউজিল্যান্ড। শুক্রবার উইলিয়ামসনরা নামবে নামিবিয়ার বিপক্ষে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। টি20 পর খেলার অন্যান্য খবর। শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টে শিরোপা জিততে চান জামাল ভুঁইয়া। অধিনায়কের কথায় আশা দেখছেন কাজী সালাউদ্দিন। জানিয়েছেন এই টুর্নামেন্ট শেষেই দীর্ঘমেয়াদী কোচের খোঁজে নামবে বাফুফে। এদিকে ক্যাম্পে থাকা 17 ফুটবলারের মধ্যে বাদ পড়ছেন একজন। চূড়ান্ত দল ঘোষণা হবে আগামীকাল। সাফের ব্যর্থতা ভুলতে সামনে লঙ্কা মিশন। লাল সবুজের অনুশীলন দেখতে উপস্থিত বাফুফের সভাপতি অধিনায়ক জামাল সহ সব ফুটবলারদের দিয়েছেন পরামর্শ। আলাদা করেই কথা বলেছেন ফরওয়ার্ড রাকিবের সাথে। রাকিবকে বলেছি, রাকিব, ইন মালদ্বীপ আই পিক ইউ আপ অ্যাজ মাই বেস্ট প্লেয়ার। গোটা টুর্নামেন্টের তুমি আর দ্য বেস্ট প্লেয়ার, কিন্তু দেয়ার আর 2 মিস্টেকস ইউ হ্যাভ। প্রথমে বলেছি তুমি ক্রসগুলা কারেক্ট করো, এবং তুমি যেখানে বল ধরো দ্যাটস নট দ্য রাইট অ্যাঙ্গেল, ইউ শুড কাম ইনসাইড, যেটা গোল পাবে। এটা ওর সাথে সাথে বুঝে গেছে আমি কি বলছি। হি এগ্রিড। বলছে তোমার স্পিড অনেক, তুমি ভিতরে যাইতে পারো, কিন্তু ক্রসটা ভালো হইতেছিল না। যদি তুমি ভালোভাবে ক্রসটা করতা তাহলে সম্পূর্ণ ভালো হতো। শুরুর হজবরল অবস্থার পর জাতীয় দলের অনুশীলন এখন অনেকটাই গোছালো। এদিন ফর্টিস একাডেমি মাঠে হয়েছে অনুশীলন। জামাল তপুদের প্রস্তুতি দেখে 4 জাতি টুর্নামেন্ট নিয়ে প্রত্যাশা জানালেন কাজী সালাউদ্দিন। সিম্পল কথা বলেছি, আমি ক্যাপ্টেনকে ডাক দিয়ে বলছি, ক্যাপ্টেন জামাল এদিকে আসো সবারই সামনে। আমি কি শ্রীলঙ্কা যাবো না? তোমাদের পারমিশন লাগবে তো। তোরা বলছে আপনাকে আমি চ্যাম্পিয়নশিপ দেবো। তো আমি বললাম যে চ্যাম্পিয়নশিপ দাও তাহলে আমি ফাইনালে যাবো, আর যদি আমাকে না দাও তাহলে আমাকে ভিসা দিও না। টুর্নামেন্ট শেষে দীর্ঘমেয়াদী কোচের খোঁজে নামবে বাফুফে। অতীত অভিজ্ঞতায় সঠিক বাছাই প্রক্রিয়ায় গুরুত্ব সভাপতির। দেশ হিসাবে ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ইজ দ্য স্টাইল অফ দ্য কোচিং। সো এটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা খুব প্রবলেমে আছি, বিকজ এই টু বি ভেরি অনেস্ট, এই কোভিড-19কে আমি এক্সকিউজ দিচ্ছি না। আমি কোনো জায়গায় কোনো রকম প্রপার সাড়া পাচ্ছি না, বিকজ ও তো আসতে হবে। স্কোয়াডে থাকা 17 ফুটবলারের মধ্যে বাদ পড়ছেন মেহেদী হাসান। উজবেকিস্তান থেকে অনূর্ধ্ব 23 দলের 7 ফুটবলার সরাসরি শ্রীলঙ্কায় যোগ দিবেন দলের সাথে। শুক্রবার দেশ ছাড়বে জামালরা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল খেলার খবরের অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের পরের অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় পাশ করেছে 10,165 জন। পাশের হার 10.76%। দুপুর 12:30টার দিকে এই ফল প্রকাশ করা হয়। গত 1 অক্টোবর ক ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এবারই প্রথমবারের মতো ঢাকা সহ দেশের 8টি বিভাগীয় শহরে
প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা হয়। ক ইউনিটে ১,৮১৫ আসনের বিপরীতে ১,১৭,৯৫৭ জন আবেদন করেছিলেন। সেই হিসাবে প্রতি আসনের জন্য ক ইউনিটে পরীক্ষার্থী ছিলেন ৬৫ জন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। যাচ্ছে পরের খবরে। গণমাধ্যম কর্মী আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সংসদে এটি উত্থাপনের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন VFUJ-এর নবনির্বাচিত কমিটির সঙ্গে মত বিনিময়ের সময় তিনি কথা বলেছেন। তথ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার সম্প্রচার আইন নিয়েও কাজ করছে এবং তা অনেক দূরে এগিয়ে গেছে। এ সময় তিনি প্রত্যেকটি গণমাধ্যমকে সাংবাদিকদের জন্য বীমার ব্যবস্থা করতে আহ্বান জানান। করোনাকালে যেসব গণমাধ্যম কর্মীর চাকরি গেছে তাদের চাকরিতে পুনর্বহাল করতেও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী। এ সময় VFUJ-এর পক্ষ থেকে দাবি জানানো হয়, যেসব মালিক গণমাধ্যম চালাতে পারছেন না তাদের কাছ থেকে মালিকানা নিয়ে যারা সঠিকভাবে গণমাধ্যম চালাতে পারবেন তাদের কাছে যেন হস্তান্তর করা হয়। চাল, ডাল, তেল সহ প্রায় সব জিনিসের দামই চড়া। তার থেকে অনেক কম দামে বিক্রি করে টিসিবি, কিন্তু সেখানেও সয়াবিন তেলে 10 টাকা ও ডালের দাম কেজিতে 5 টাকা বাড়ানো হয়েছে। এতে ক্ষুব্ধ ক্রেতারা। কর্তৃপক্ষ বলছে, বাজারের সাথে সমন্বয় করতেই দাম বাড়ানো হয়েছে। বাজারে সব জিনিসেরই দাম চড়া, এমন পরিস্থিতিতে দিশেহারা মানুষ। একটু স্বস্তি দিতে স্বল্প মূল্যে ডাল, তেল, চিনি বিক্রি করে টিসিবি। লাইন ধরে ট্রাক থেকে সেসব পণ্য কেনেন অনেকে। আবার সেখানেও দাম বাড়ল তেল ও ডালের। সয়াবিন তেলের লিটার 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকায়, আর 5 টাকা বেড়ে মসুর ডালের দাম 60 টাকা কেজি। উনাদের আগে পেট ভরবে, তারপরে অন্য জনের দিবে। ডাউল পাইছি আর চিনি পাইছি, তেল শেষ, তেল নাই। বলতেছে যে তেল আগে ওই 1 টাকা করে দেওয়ার কথা, সেখানে 2 টাকা করে দিচ্ছে, এই জন্য তেল শেষ হয়ে গেছে। এখন কষ্ট করে যদি একটু কমে নিতে পারি সেটা তো ভালো অবশ্যই, কিন্তু মানে বিশৃঙ্খলার কারণে আসলে মানে সবাই ঠিক মতো পাচ্ছে না। কাঁচা বাজারের অবস্থা খুবই খারাপ, কারণ আমাকে কিনে খাওয়ার মতো একটা নাই, ক্যাপাসিটি নাই, ইনকাম কম। দাম বাড়ানোর কারণ হিসেবে বাজারের সাথে সমন্বয়ের কথা বলছে টিসিবি। তবে আরও বেশি পরিমাণ পণ্য সরবরাহ করা হচ্ছে বলে জানায় সংস্থাটি। ঢাকা সিটির প্রায় 20 থেকে 25টা স্পটে কমন কিছু পিপুল প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পণ্যটা সংগ্রহ করে বাজারে ছেড়ে দিচ্ছে, ব্যক্তিগতভাবে লাভ হচ্ছে। এই বিষয়গুলোকে দূরকরণের জন্য এবং আমাদের যে ভর্তুকির পরিমাণ সমন্বয় করার জন্য মূলত পণ্যের মূল্যটাকে 10 টাকা, বিশেষ করে তেলের মূল্যটা বাজারের সাথে গ্যাপটা কমিয়ে আনার জন্য 10 টাকা বাড়িয়ে 110 টাকা করা হয়েছে। বর্তমানে রাজধানীতে 60টি সহ সারা দেশে 400 ট্রাকে ভোগ্যপণ্য বিক্রি করছে টিসিবি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাকার বিনিময়ে প্রতারকদের তথ্য দেওয়ার অভিযোগে বিকাশের সাবেক টেরিটরি ম্যানেজার তানভীর সিরাজীকে গ্রেপ্তার করেছে সিআইডি। মঙ্গলবার গাজীপুরের টঙ্গী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে রাজধানীর মালিবাগের সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, তানভীর সিরাজী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে 2012 সালে যোগ দেন বিকাশে। টেরিটরি ম্যানেজার হিসেবে ঢাকা, গাজীপুর এবং সবশেষ কিশোরগঞ্জে চাকরি করেছেন তিনি। কয়েক বছর আগে ফরিদপুরে 2 প্রতারক তাকে তথ্য প্রদানের বিনিময়ে টাকার প্রস্তাব দেয়। এতে রাজি হয়ে নিয়মিত প্রতারকদের তথ্য সরবরাহ করে আসছিলেন তানভীর। তিনি নতুন এজেন্টদের তালিকা সরবরাহ করতেন। সম্প্রতি টাঙ্গাইলে এক বিকাশ এজেন্টের 4.5 লাখ টাকা আত্মসাতের মামলায় 6 প্রতারককে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে প্রতারণায় তানভীরের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিভিল কোর্টের বিচারপতি পদে প্রথমবারের মতো নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটর্নি সোমা সাঈদ। সিটি কাউন্সিল মেয়র নির্বাচিত হয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ফলাফলে প্রথমবারের মতো 2 বাংলাদেশি বংশোদ্ভূত নারীর বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচনে জেতার পর সব বাংলাদেশি ভোটারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নিউ ইয়র্ক সিভিল কোর্টের বিচারপতি অ্যাটর্নি সোমা সাঈদ। আমাদের জন্য, কমিউনিটির জন্য একটা নতুন চ্যাপ্টার ওপেন হচ্ছে এবং আমি চাচ্ছি যে আরও লোকজন লিগ্যাল ফিল্ডে আসবে এবং কল্পনা করবে, স্বপ্ন দেখবে যে তারাও জাজ হবে, এবং আমার জন্য দোয়া করবেন।
জলবায়ু সম্মেলনে যোগ না দেওয়ায় চীন এবং রাশিয়ার নেতাদের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। COP26-এ নিজেরা যোগ না দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাদের প্রতিনিধি পাঠিয়েছেন। মঙ্গলবার সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় এই দুই নেতার সমালোচনা করেন বাইডেন। তিনি বলেন, পরিবেশ নিয়ে এত বড় ইস্যুতে পুতিন এবং শি জিনপিং এর মুখ ফিরিয়ে নেওয়া খুবই হতাশাজনক। বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন। গ্লাসগো জলবায়ু সম্মেলনের প্রথম চুক্তি হিসেবে 2030 সালের মধ্যে বন উজাড় শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে একমত হয়েছে বিশ্বের শতাধিক দেশ। আফগানিস্তানে বিদেশি মুদ্রা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার। মঙ্গলবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই ঘোষণা দেন। বিবৃতিতে ইসলামিক আমিরাতের সব নাগরিক, দোকান মালিক, ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সাধারণ মানুষকে সব ধরনের বিদেশি মুদ্রা ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, আফগানিস্তানের অভ্যন্তরে অনেক জায়গায় মার্কিন ডলার ব্যবহার হয়ে থাকে। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলে পাকিস্তানের সীমান্তবর্তী বাণিজ্য রুটে পাকিস্তানি রুপি ব্যবহার হয়। ধারণা করা হচ্ছে তালেবানের দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করায় আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থার চরম অবনতি হবে। স্বাস্থ্য খাত এবং শিল্প খাতে 5G প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছে চীনের টেক জায়ান্ট হুয়াওয়ে। 10,000-এরও বেশি স্মার্ট ডিভাইসের মাধ্যমে হাসপাতালের ভেতর এবং বাইরে সংযুক্ত থাকবেন চিকিৎসক এবং নার্সরা। মার্কিন নিষেধাজ্ঞার পর স্মার্টফোনের বাজারে বিশাল ধাক্কা খায় হুয়াওয়ে। সেই ক্ষতি পোষাতেই এই উদ্যোগ বলে জানিয়েছে কোম্পানিটি। প্রযুক্তির গতিশীল দুনিয়ায় সবশেষ সংযোজন 5G। এই নেটওয়ার্কের আওতায় একই সাথে অসংখ্য স্মার্ট ডিভাইস নিরবিচ্ছিন্নভাবে চালানো সম্ভব, যা কিনা বর্তমানে প্রচলিত 4G-তে অনেক সময়ই সম্ভব হয়ে ওঠে না। চীনের গুয়াংজুর 15 কোটি মানুষ বিভিন্ন ধরনের স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে। এর মধ্যে রয়েছে 5G অ্যাম্বুলেন্স। অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সে রয়েছে চিকিৎসা সরঞ্জাম এবং ক্যামেরা, যার মাধ্যমে জরুরি অবস্থায় থাকা রোগীরা হাসপাতালে পৌঁছানোর আগেই চিকিৎসা পাবে। ধরুন কারো বুকে ব্যথা হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগেই যদি আমরা রোগীর ইলেকট্রোলাইট করতে পারি, তাহলে এরপর কি করতে হবে তার নির্দেশনা আমরা পেয়ে যাব। এভাবে রোগীর মৃত্যু ঝুঁকি কমানো এবং সুচিকিৎসা দ্রুত নিশ্চিত করা সম্ভব। 5G নেটওয়ার্কের আওতায় কম সময়ে একসাথে 400 রোগীকে সেবা দেয়া সম্ভব। প্রত্যেক রোগী স্মার্ট ওয়াচ পরে থাকবে, যাতে প্রয়োজনের সময় কোনো রকম অসুবিধা ছাড়াই দায়িত্বরত নার্স চিকিৎসকের সাহায্য নিতে পারে। পুরো প্রক্রিয়াটি পরিচালিত হবে ক্লাউড কম্পিউটিং সেন্টার স্মার্ট ব্রেইনের মাধ্যমে। স্মার্ট ব্রেন পুরো হাসপাতালকে সংযুক্ত রাখে। হাসপাতালের কার্যক্ষমতা বাড়াতে ও ভবিষ্যতের কথা মাথায় রেখে এই ডিজিটাল রূপান্তর একটি যুগান্তকারী পদক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন 5G প্রযুক্তি যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মাঝে থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশে। সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব, টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।